আসসালামু আলাইকুম। চলতরিতার আজকের লেকচারে সকলকে স্বাগতম। গত ক্লাসে আমরা ওহমের সূত্র এবং রোধ সম্পর্কে বেসিক একটা আইডিয়া পাইছি। তো আজকের ক্লাসে হচ্ছে আমরা রোধের সমবায় নিয়ে আলোচনা করব। তো প্রথমে হচ্ছে রোধের সমবায় ব্যাপারটা কি? রোধের সমবায় হচ্ছে কোন একটা সার্কিটের ভিতরে রোধের যে সাজানো ব্যবস্থা, এটাকে হচ্ছে আমরা রোধের সমবায় বলবো। মানে তোমার কাছে একাধিক রোধ আছে, ওই রোধগুলাকে তুমি সার্কিটের ভিতর কিভাবে সাজাইতে পারো, এই সাজানো ব্যবস্থাকে আমরা হচ্ছে রোধের সমবায় বলবো। তো রোধের সমবায় হচ্ছে প্রধানত তিন প্রকার, বা জেনারেলি আমরা রোধের সমবায়কে দুই প্রকারই বলতে পারি। একটা হচ্ছে শ্রেণী সমবায়, প্রথমটা হচ্ছে শ্রেণী সমবায়, আর দুই নম্বর হচ্ছে সমান্তরাল সমবায়, আর একটা হচ্ছে সমান্তরাল সমবায়। আর এই দুইটার কম্বিনেশন যেটা, ওইটাকে হচ্ছে আমরা বলতে পারি মিশ্র সমবায়, মানে যেখানে শ্রেণী এবং সমান্তরাল দুইটাই থাকবে। তো বাস্তবে হচ্ছে আমাদের যে সার্কিটগুলা, সেখানে হচ্ছে মিশ্র সমবায় থাকে। তো আমরা মিশ্র সমবায় আলাদা করে না দেখে আমরা যদি শ্রেণী আর সমান্তরাল সমবায়টা বুঝতে পারি, তাহলে এই দুইটার কম্বিনেশন হচ্ছে মিশ্র সমবায়। সো আমরা এখানে রোধের সমবায়, শ্রেণী আর সমান্তরাল এই দুইটাই পড়ব। তো প্রথম হচ্ছে আমরা দেখব শ্রেণী সমবায় জিনিসটা কি। তো শ্রেণী সমবায় হচ্ছে এরকম, যদি একাধিক রোধ পরপর সাজানো থাকে। মনে করো এইটা একটা রোধ, এই রোধের এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, এটা হচ্ছে R1 রোধ। এই রোধ যেখানে শুরু হয়েছে, আর একটা রোধ সেখান থেকে শুরু হইল, এটা আর একটা রোধ, এটা R2 রোধ। আবার কি হবে, এইখানে রোধটা শেষ হয়েছে, এখান থেকে আর একটা নতুন রোধ শুরু হবে। তো একটার পর একটা যদি এভাবে সিরিয়াল অনুযায়ী সাজানো থাকে, তাহলে এই রোধের যে সমবায়টা, এই যে সাজানো ব্যবস্থা, এটাকে বলা হয়েছে রোধের শ্রেণী সমবায়। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় রোধের শ্রেণী সমবায়। আর একাধিক রোধ যদি এরকম থাকে যে একটার মিলিত বিন্দু যেখানে, মানে সবগুলার মিলিত কমন পয়েন্ট থাকে, যেমন এখানে যদি আমি তিনটা রোধ দেখি, প্রথম রোধটা শুরু হয়েছে এই পয়েন্ট থেকে, দ্বিতীয় রোধটা শুরু হয়েছে এই পয়েন্ট থেকে, এবং তৃতীয় রোধটা, এই যে থার্ড রোধটা, এটাও শুরু হয়েছে এই এ পয়েন্ট থেকে। আর যদি সকলের শেষ বিন্দু বলি, এই যে এইখানে গিয়ে বি পয়েন্টে গিয়ে সবগুলা রোধ শেষ হয়েছে, তাহলে দেখো এইখানে R1, R2 এবং R3 রোধ এ এবং বি বিন্দুর মাঝে অবস্থান করতেছে, এ এবং বি বিন্দুর মাঝে অবস্থান করতেছে। সো এদের কমন পয়েন্ট আছে, একাধিক রোধের মানে রোধগুলার একটা, এখানে একটা কমন পয়েন্ট, এখানে একটা কমন পয়েন্ট। সো এরকম যদি কমন পয়েন্ট থাকে, তাহলে এই সমবায়কে আমরা বলবো হচ্ছে সমান্তরাল সমবায়। তাহলে রোধের প্রধানত দুই প্রকার সমবায়, একটা হচ্ছে শ্রেণী সমবায় আর একটা হচ্ছে সমান্তরাল সমবায়। এই যে রোধগুলো যদি একটা শেষ হয় আর একটা শুরু হয়, এবং আরেকটা শেষ হয় আর একটা শুরু হয়, এইভাবে থাকে, এটা হচ্ছে শ্রেণী সমবায়। আর যদি এইভাবে থাকে, তাহলে এটা হচ্ছে সমান্তরাল সমবায়। এখন আমরা যদি এখানে একটু সার্কিট কমপ্লিট করি, তাহলে হচ্ছে দেখি সার্কিটে আমাদের এটা কেমন কাজ করে আর কি। আর আমরা এগুলো হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যালে দেখাবো। আমি সব হচ্ছে পুরা সিমুলেশনে সব দেখাবো, প্র্যাকটিক্যালি দেখতে কেমন হয় সব দেখাবো। তো এখানে আমরা হচ্ছে রোধগুলাকে টেনে একটা সার্কিট কমপ্লিট করলাম। এখানে হচ্ছে ভি ভোল্টের একটা ব্যাটারি দিলাম, আর এই সার্কিটে হচ্ছে এখান থেকে তার টেনে, এটা হচ্ছে কন্ডাকশন তার টানতেছি আমরা, কন্ডাক্টর টেনে আমরা একটা সার্কিট গঠন করলাম। আচ্ছা, তো এবার দেখো, আমরা জানি ব্যাটারির এই যে যেটা, এটা হচ্ছে পজিটিভ প্রান্ত আর এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। সো এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। তো এই ব্যাটারির বিভব হচ্ছে ভি। আমরা জানি পজিটিভ প্রান্ত থেকে হচ্ছে তড়িৎ বের হয়। সো এখান থেকে আই মানে তড়িৎ বের হবে, তড়িৎ বের হয়ে এদিক দিয়ে গিয়ে, দেখো এই দিকে কিন্তু কোনো রোধ নাই, যখন হচ্ছে এইরকম সাইন থাকবে তার মানে রোধ আছে। আর যদি স্ট্রেট থাকে, মানে এটা হচ্ছে তার, এখানে রোধের মান কত, এখানে কোনো রোধ নাই, রোধ টেন্স টু জিরো, অলমোস্ট জিরোর কাছাকাছি। সো আমরা এটাকে রোধ জিরো ধরে নিব, বাট এইখানে রোধ আছে। সো দেখো এইখান থেকে এই পর্যন্ত কোনো রোধ নাই, সো এখান দিয়ে যাচ্ছে কারেন্ট, কারেন্ট গিয়ে এই আরনের ভিতর রোধটা, কারেন্টটা প্রবেশ করবে। এখন অনেকেরই কনফিউশন হতে পারে যে আরনের ভিতর দিয়ে যে পরিমাণে কারেন্ট যাবে, হয়তোবা এইখানে অন্য পরিমাণে কারেন্ট বের হবে, মানে কিছু কম পরিমাণে কারেন্ট বের হবে, বা কারেন্ট হয়তোবা ক্ষয় হয়ে যাবে। কিন্তু এটা হয় না। এই আরনের ভিতর দিয়ে যে পরিমাণে কারেন্ট এখানে প্রবেশ করবে, ঠিক একই পরিমাণে কারেন্ট এখানে বের হবে। তো তুমি আমাকে প্রশ্ন করতে পারো, ভাই তাহলে রোধের কাজ কি, রোধ কিভাবে কারেন্টটাকে বাধা দিল? তো এটা আমি একটু পরেই দেখতেছি যে রোধের কাজ কি, রোধ কিভাবে কারেন্টকে হ্যাঁ, রোধ কারেন্টকে বাধা দেয়, বাট রোধ কারেন্টকে কিভাবে বাধা দেয় এটা আমি তোমাকে একটু পরেই দেখাচ্ছি। তো তুমি আপাতত এইটুকু শিওর থাকো যে হচ্ছে রোধের ভিতর দিয়ে যে পরিমাণে কারেন্ট প্রবেশ করে, ঠিক সেই পরিমাণে কারেন্টই বের হয়, মানে রোধের ভিতর কোনো কারেন্টের ক্ষয় নাই, বা রোধের থেকে কোনো কারেন্টের উৎপত্তি নাই। সো এখান থেকে আই পরিমাণে কারেন্ট ঢুকলো, সেম ভাবে এখানে গিয়ে R2 এর ভিতরও আই পরিমাণে কারেন্টই যাবে, এবং I3
R3 এর ভিতরে I পরিমাণে কারেন্টটি আসবে, আবার নেগেটিভ প্রান্তে সেই I পরিমাণে কারেন্টটি প্রবেশ করবে। তার মানে ব্যাটারির ধনাত্মক প্রান্ত থেকে যে পরিমাণে কারেন্ট বের হয়, সম্পূর্ণ বর্তনী মানে হচ্ছে তড়িৎ প্রবাহ চলাচল সম্পূর্ণ পথ, এটাকে বলা হয় বর্তনী। সম্পূর্ণ বর্তনী ঘুরে ব্যাটারি আবার নেগেটিভ প্রান্তে সেম I পরিমাণে কারেন্ট এখানে প্রবেশ করবে। এটা হচ্ছে আমাদের শ্রেণীর ক্ষেত্রে। তাহলে আমি শ্রেণীর ক্ষেত্রে বলতে পারি একাধিক রোধ যদি শ্রেণীতে যুক্ত থাকে তাহলে তাদের প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের মান সমান হয়। এটা হচ্ছে আমার একটা সূত্র। শ্রেণী সমবাহের ক্ষেত্রে I কি হবে, একাধিক রোধের ভিতর দিয়ে I এর মান সেম থাকবে। শ্রেণী সমবায়ে যদি একাধিক রোধ শ্রেণী সমবায় থাকে তাহলে প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের মান সমান থাকবে। বাট এই চিত্রে যদি আমি দেখি, দেখো এই সার্কিটের ক্ষেত্রে তিনটা রোধ সমান্তরালে যুক্ত আছে। সো এইখান থেকে হচ্ছে I পরিমাণে তড়িৎ গেল, I পরিমাণে তড়িৎ এখানে গিয়ে দেখো এখন কিন্তু তড়িতের জন্য তিনটা লাইন, উপর দিয়ে একটা লাইন, নিচ দিয়ে একটা লাইন, এদিক দিয়ে একটা লাইন। যদি তিনটা রোধ সমান না হয় তাহলে দেখা যায় এইখানে তিনটা আলাদা আলাদা মানের কারেন্ট যায়। এখানে হচ্ছে আয়ন, উপরের লাইন দিয়ে ধরলাম আয়ন, নিচের লাইন দিয়ে ধরলাম I2, এই লাইন দিয়ে ধরলাম I3। তার মানে আলাদা আলাদা পরিমাণে কারেন্ট যাচ্ছে। ক্লিয়ার? তো শ্রেণীতে I সেম থাকে কিন্তু সমান্তরালে I চেঞ্জ হতে পারে। I সেম হতে পারে, সমান্তরালে I ক্ষেত্র বিশেষ সেম হতে পারে। কখন? যদি প্রত্যেকটা রোধের মান সমান হয়। সেক্ষেত্রে মনে করো এখানে 15 অ্যাম্পিয়ার কারেন্ট আসলো, যদি এই R1 R2 এবং R3 সবই যদি সমান থাকে তাহলে দেখা গেছে এই দিক দিয়ে 5, এই দিক দিয়ে 5, এদিকে 5 যাবে। কিন্তু এটা হচ্ছে একটা স্পেশাল কেস। সো জেনারেলি যদি R গুলা সমান না থাকে তাহলে হচ্ছে এখানে কারেন্ট ভাগ হয়। তো শ্রেণীতে I সেম থাকে কিন্তু সমান্তরালে I সেম নাও থাকতে পারে। সেম থাকতে পারে, ওটা স্পেশাল কেস। সেম নাও থাকতে পারে মানে এখানে I আলাদা হতে পারে। ক্লিয়ার? এবার আসি, আমরা জানি দুইটা রোধের যে ওহমের সূত্র থেকে আমরা জানি কোন রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য। এই যে একটা রোধ, এই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য V = কি হয়, IR। তাহলে আমি যদি বলি এই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কি হবে, I × R। I কি? এই রোধের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট, আর কি? এর রোধের মান। তো আমি যদি তোমাকে বলি এই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কি হবে, তুমি বলবা এই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য V on = কি হবে, I × R1। এর দুই প্রান্তের বিভব পার্থক্য কি হবে, V2, এটা কি হবে, I × R2। আর এর দুই প্রান্তের বিভব পার্থক্য কি হবে, V = I × R3, মানে V3 = I × R3। এবার দেখো তার মানে কি, আমি যদি বলি এই যে ঘুরে যাচ্ছে এই পর্যন্ত দেখো কোনো ভোল্টেজের ক্ষয় নাই, এখান থেকে এই পর্যন্ত কোনো ভোল্টেজের ক্ষয় নাই, মানে এটা যদি A প্রান্ত থাকে, আবার এইদিকেও এই পর্যন্ত কোনো ভোল্টেজের ক্ষয় নেই, মানে এটা হচ্ছে B প্রান্ত। তাহলে A প্রান্ত আর B প্রান্তের মধ্যবর্তী যে বিভব পার্থক্য সেটা কি, ব্যাটারির বিভব পার্থক্য। সো আমি এখানে বলতে পারি বিভব পার্থক্য V = কি হতে পারে, V = তিনটা বিভবের যোগফল, V1 + V2 + V3। V = কি হবে, V1 + V2 + V3। মানে ব্যাটারির যে বিভবটা ছিল সেই বিভবটা হচ্ছে এই তিনটা রোধের মধ্যে ভাগ হয়েছে। ক্লিয়ার? সো এখানে শ্রেণীতে থাকলে I সেম হয় কিন্তু প্রত্যেকটা দুই প্রান্তের বিভব পার্থক্য সেম নাও হতে পারে, মানে বিভব পার্থক্য এখানে আলাদা হতে পারে। এবার বিভব পার্থক্য কখন সেম হবে, যদি R এর মান সমান হয়, ওটা স্পেশাল কেস। তো তুমি এটা মনে রাখো, শ্রেণীতে I সেম থাকে কিন্তু বিভব পার্থক্য আলাদা থাকে। বাট এইখানে দেখি, এইখানে যদি বলি হচ্ছে আমি বিভব পার্থক্য কত হবে, R1। দেখো তো R1 কি, এই A আর B এর মধ্যবর্তী বিভব না, R এর দুই প্রান্তের বিভব, মানে কি A বিন্দু আর B বিন্দুর মধ্যবর্তী বিভব। আবার দেখো R2 দুই প্রান্তের বিভব কি হবে, A বিন্দু এবং B বিন্দুর মধ্যবর্তী বিভব। সেম ভাবে R3 এর দুই প্রান্তের বিভব কি হবে, A এবং হচ্ছে B এর মধ্যবর্তী বিভব। সো আমি বলতে পারি এখানে R1 এর দুই প্রান্তের বিভব যা, R2 এর দুই প্রান্তের বিভব তাই, এবং R3 এর দুই প্রান্তের বিভবও সেম। সো আমি বলতে পারি সমান্তরালের ক্ষেত্রে V সেম হয়। তো একাধিক রোধ যদি শ্রেণীতে যুক্ত থাকে তাহলে তাদের I সেম হয় কিন্তু বিভব আলাদা হতে পারে। আর একাধিক রোধ যদি সমান্তরালে যুক্ত থাকে তাহলে তাদের V সেম হয়, মানে বিভব পার্থক্য সেম হয় কিন্তু I আলাদা হতে পারে। এটা হচ্ছে আমাদের শ্রেণী সমবায় আর হচ্ছে সমান্তরাল সমবায়ের একদম বেসিক একটা আইডিয়া। সো কখনো যদি তোমাকে একাধিক রোধ দিয়ে বলে কোথায় শ্রেণী সমবায় আর কোথায় সমান্তরাল সমবায়, তুমি দেখবা কোথায় কারেন্ট ভাগ হচ্ছে। যদি কারেন্ট ভাগ হয় তাহলে ওইখানে শ্রেণী হবে না, মানে ওখানে সমান্তরাল হবে। আর যদি কারেন্ট ভাগ না হয় তাহলে ওখানে শ্রেণী হতে পারে। তো ওইটাই হচ্ছে আমরা সার্কিট থেকে অ্যানালিসিস করব যে এখানে কিভাবে যুক্ত আছে। সো ওইটা নিয়ে আমি একটু পেঁচাবো, আমি একদম বেসিক থেকে শুরু করে এক্সট্রিম লেভেলের মানে রোধগুলা নিয়ে কাজ করব, যেটাকে বলে হচ্ছে রোধের
মানে মানে বর্তনীর তুল্য রোধ নির্ণয়। তো এর পরের পার্টে হচ্ছে আমাদের বর্তনীর তুল্য রোধ নির্ণয়। তো এখন হচ্ছে আমরা তুল্য রোধ নিয়ে একটু আলোচনা করি। এখন এর পার্ট হচ্ছে আমাদের তুল্য রোধ নির্ণয়। তো তুল্য রোধ জিনিসটা কি? এটার নাম হচ্ছে তুল্য রোধ। মানে বর্তনীতে একাধিক রোধ থাকবে, ওই রোধগুলার তুল্য রোধ। তুল্য রোধ মানে হচ্ছে সমতুল্য রোধ। সমতুল্য রোধ মানে কি? মনে করো তোমার একটা বর্তনীতে আমি একটা সার্কিট আঁকলাম। এই সার্কিটে মনে করো ৩টা রোধ আছে। এটা R1, এটা R2, আর একটা রোধ হচ্ছে তোমার R3। ৩টা রোধ সমান্তরাল শ্রেণীতে যুক্ত আছে। এই সার্কিটটায় একটা ব্যাটারি হচ্ছে এখানে যুক্ত আছে। আচ্ছা, তো এবার দেখো আমি এটার রোধ হচ্ছে R1, এটার রোধ হচ্ছে R2, এটার রোধ হচ্ছে R3। তাহলে R1 এবং R1, R2 এবং R3 এর তুল্য রোধ বলতে কি বোঝায়? তুল্য রোধ। আর এই বিভব ব্যাটারির বিভব হচ্ছে V, আর এর মধ্যে যে পরিমাণে তড়িৎ পাস হচ্ছে সেই তড়িতের মান হচ্ছে I। তো এই তিনটার তুল্য রোধ বলতে বোঝায় এই তিনটার পরিবর্তে আমি একটা রোধ নিব। এই তিনটার পরিবর্তে আমি সেম ব্যাটারির জন্য একটা রোধ নিব, কিন্তু বর্তনীর মোট প্রবাহ মাত্রার কোনো চেঞ্জ হবে না। মনে করো এই তিনটা না নিয়ে আমি হচ্ছে বর্তনীতে দেখো একটা রোধ নিছি। তো এই যে ব্যাটারিটা আমিও সেম ব্যাটারি দিছি, কোনো বিভব পার্থক্যের কোনো চেঞ্জ নাই। বাট এই তিনজনে মিলে হচ্ছে এই সার্কিটের তড়িতের মান ঠিক করতেছিল আই পরিমাণ। বাট আমি যদি তিনজনের পরিবর্তে এই আর এস এই একটা মানের রোধ নেই, এবার যদি হচ্ছে এই বর্তনীতে তড়িৎ প্রবাহের মান সেম থাকে, সেই আই থাকে, তাহলে এই তিনটার সমতুল্য রোধ হচ্ছে আর এস। এই আর এস কে বলা হয় R1, R2 এবং R3 এর কি তুল্য রোধ। বুঝা গেছে? তো তুল্য রোধ কাকে বলে? যদি একাধিক রোধ যে কাজ করবে কোন একটা বর্তনীতে, যদি একজন রোধ বা একটা রোধ সেম কাজ করে, তাহলে সেই একটা রোধকে সেই একাধিক রোধের কি বলে? তুল্য রোধ বলে। ক্লিয়ার? এবার হচ্ছে আমরা একটু তুল্য রোধ কিভাবে, তো আমরা এখানে বলতে পারতেছি এই তিনটা তুল্য রোধ হচ্ছে আর এস। তাহলে আমি যদি আর এস এর মান বের করতে চাই তাহলে কি হবে? দেখো তো এখানে বিভব পার্থক্য কি ছিল? V1, এটার বিভব পার্থক্য V2, এটার বিভব পার্থক্য হচ্ছে V3। আর আমরা আগেই বললাম এই V1, V2, V3 তার মানে কি? যে এ প্রান্ত আর এই বি প্রান্তের মধ্যবর্তী বিভব। এই যে এ প্রান্ত আর বি প্রান্তের মধ্যবর্তী বিভব কত? V1 প্লাস V2 প্লাস V3। আর দেখো এ প্রান্ত আর এই যে বি প্রান্ত এদের মধ্যবর্তী বিভব কত? V না? তো আমি এখানে বলতে পারি V ইজ ইকুয়াল টু কি হয়? V1 প্লাস V2 প্লাস V3। আর এর পরের লাইনে V ইজ ইকুয়াল টু আমরা কি জানি? IR। তাহলে V1 কি হবে? IR1 প্লাস IR2 প্লাস IR3। এটাকে আমরা সমীকরণ 1 দিলাম। এবার আসি এই বর্তনীর ক্ষেত্রে কি বলছি? এইটাও যে বিভব, এইটাও সেম বিভব, বিভবের কোনো চেঞ্জ নাই। এই বর্তনীতে যে পরিমাণে কারেন্ট বেরোচ্ছিল এই বর্তনীতে সেম পরিমাণে কারেন্ট বেরোচ্ছে, মানে এইখানেও তড়িতের মান সেম। তো এখানে আমি কি বলতে পারি? V ইজ ইকুয়াল টু IR। এই যে এটা দেখো, এটা হচ্ছে এ প্রান্ত আর এটা হচ্ছে বি প্রান্ত। তো আমি বলতে পারি এর দুই প্রান্তের বিভব পার্থক্য মানে কি? এই আর এস এর দুই প্রান্তের বিভব পার্থক্য কি হবে? V ইজ ইকুয়াল টু IRS। আর এটাই তো সেই ভির সমান, এই যে V। তো এটাকে আমরা 2 নম্বর সমীকরণ বলতে পারি। তো দেখো এই পাশের লেফট হ্যান্ড সাইড আছে V ইজ ইকুয়াল টু সামথিং, এই পাশের লেফট হ্যান্ড সাইড আছে V ইজ ইকুয়াল টু সামথিং। তো আমরা যদি দুইটাকে 1 ও 2 নং সমীকরণ নিয়ে কাজ করি তাহলে কি হবে? 1 ও 2 নং সমীকরণ নিয়ে কাজ করলে V ইজ ইকুয়াল টু V। তো এখান থেকে আমরা বলতে পারি মানে V ইজ ইকুয়াল টু IRS। এই যে এটার IRS ইজ ইকুয়াল টু এই পাশে কি হবে? IR1 প্লাস IR2 প্লাস IR3। তো উভয় পক্ষ থেকে আমরা I কমন নিয়ে যদি কাটাকাটি করি, RS কি হলো? RS ইজ ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3। এইটাই হচ্ছে আমাদের মূলত সূত্র। এইটাই হচ্ছে আমাদের কমন সূত্র, যে একাধিক রোধ যদি হচ্ছে সমান্তরালে যুক্ত থাকে, সরি শ্রেণীতে যুক্ত থাকে, তাহলে তাদের তুল্য রোধ হবে হচ্ছে প্রত্যেকটা রোধের যোগফল। একাধিক রোধ যদি হচ্ছে শ্রেণীতে যুক্ত থাকে তাহলে তাদের তুল্য রোধ হবে হচ্ছে কি? সবগুলা রোধগুলাকে যোগ করলে যা হবে সেইটা। তো এখানে যদি আমি 4টা রোধ দেই, এই যে একটা রোধ, দুইটা রোধ, তিনটা, চারটা রোধ পরস্পর কেমনে আছে? শ্রেণী R1, R2, R3, R4। এই 4টা তুল্য রোধ কি হবে? RS ইজ ইকুয়াল টু, শ্রেণীর তুল্য রোধ RS মানে সিরিজের ক্ষেত্রে RS ইজ ইকুয়াল টু কি হবে? R1 প্লাস R2 প্লাস R3 প্লাস R4। এইভাবে যদি n সংখ্যক রোধ থাকে তাহলে কি হবে? n সংখ্যক যোগ হবে। ক্লিয়ার?
এবার দেখো শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ বেরোইছে আর এস, কি সবগুলা রোধের কি যোগফল না? সো আমরা বলতে পারি শ্রেণী সমবায়ের তুল্য রোধ হবে প্রত্যেকটা রোধ থেকে যোগ বড়, কারণ দেখো সবগুলাকে যোগ করার পর আর এস হচ্ছে। তো এটা যদি 5 হয়, এটা যদি 1 হয়, এটা যদি 2 হয়, এটা যদি 3 হয়, তাহলে আর এস এর মান কত আসতেছে? আর এস ইজ ইকুয়াল টু 5 আর 1 6, 6 8, 8 আর 3 9, সরি 8 আর 3 হচ্ছে তোমার 11, 8 আর 3 11, 5 6 5 6 11, হ্যাঁ 11 ওহম। ক্লিয়ার? তো হচ্ছে তোমার এইখানে দেখো আর এস এর মান কি প্রত্যেকটা রোধ থেকে বড় হয়েছে না? তো শ্রেণী সমবায়ের তুল্য রোধ হবে প্রত্যেকটা রোধ থেকে বড়। ক্লিয়ার? তো এইটা হচ্ছে আমাদের শ্রেণী সমবায়ের তুল্য রোধ দেখলাম। তো এই সূত্রটা তুমি মনে রাখবা, শ্রেণী সমবায়ের তুল্য রোধ হবে হচ্ছে প্রত্যেকটা রোধের যোগফল। এখানে এন সংখ্যক রোধ থাকলে এন সংখ্যক রোধ যোগ হইতো। আচ্ছা, এবার হচ্ছে আমরা সমান্তরাল রোধ নিয়ে কাজ করি। এবারের টপিকটা হচ্ছে আমাদের সমান্তরাল সমবায়ের তুল্য রোধ বের করব। তো সমান্তরাল সার্কিটটা আমরা একটু দেখি। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কি হয়, মনে করো এটা একটা রোধ, এটার একটা রোধ, এটার একটা রোধ। রোধগুলো হচ্ছে এইভাবে সমান্তরালে যুক্ত আছে, আর এখান থেকে আমরা একটা সার্কিট কমপ্লিট করলাম এইভাবে। ওকে, এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R3। ক্লিয়ার? তো আমরা তুল্যরোধ কি বলছি? তুল্যরোধ বলতে বুঝাইছি হচ্ছে কি, মানে এই তিনটার পরিবর্তে বা একাধিক রোধের পরিবর্তে একজন নিয়ে তুমি কাজ করবা। এই একজন নিবা সার্কিটে, যে কি করবে, সেম ব্যাটারির জন্য বর্তনীর প্রবাহ মাত্রা সেম রাখবে, বর্তনী কোনো কিছুকে কোনো চেঞ্জ করবে না। মানে এইটার প্রবাহ মাত্রা যা ছিল এটার প্রবাহ মাত্রা কি হবে, তাই হবে। মানে বর্তনীর প্রবাহ মাত্রা কোনো চেঞ্জ হবে না। তো এটা যদি ভি হয়, এটাও যদি ভি হয়, আর এইটার প্রবাহ মাত্রা যদি আই হয়, এইটার প্রবাহ মাত্রা আই হবে, আয়ের মান সেম হবে। সো এই তিনজনে মিলে যে কাজ করতেছিল, এই আর একা সেই কাজ করবে। তো এটাকে বলা হয় তিনটার কি তুল্যরোধ। আর এটা কি তুল্যরোধ, কি সমান্তরাল সমবায়। তো এটাকে আমরা আর পি দ্বারা প্রকাশ করব। ক্লিয়ার? তো আমরা যদি এখন সমান্তরাল সমবায়ের তুল্যরোধ তুমি কিভাবে বের করবা, এটা যদি আমরা দেখি, আমরা কি জানি এই R1, R2 আর R3 প্রত্যেকটা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কি? এ আর বি এর দুই প্রান্তের বিভব পার্থক্য, আর যেটা কি ভি এর সমান। তো দেখো আমরা এখান থেকে আই পরিমাণে কারেন্ট গেল, এই আই পরিমাণে গিয়ে এইদিকে কত যাইতো, I1, এদিক দিয়ে যাবে হচ্ছে তোমার I2, এদিকে যাবে হচ্ছে I3। ক্লিয়ার? সো আমি এখান থেকে বলতে পারি I ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 প্লাস I3 মোট কারেন্টের কোনো ক্ষয় নাই, কোনো একটা সার্কিটের ভিতরে কারেন্টের কোনো ক্ষয় নাই। যে পরিমাণে কারেন্ট বের হবে ঠিক সেই পরিমাণে কারেন্ট নেগেটিভ প্রান্তে প্রবেশ করবে। তো আমি আগে বলছি যে অনেকের প্রশ্ন হইতে পারে, ভাই তাহলে রোধ কি কাজ করতেছে, রোধের কাজটা কি, রোধ কেন কারেন্টকে, মানে রোধ কিভাবে কারেন্টকে বাধা দিচ্ছে। তো ওইটা আমি একটু পরেই দেখাচ্ছি রোধের কাজ কি। তো এখানে দেখো, আর ওহমের সূত্র থেকে আমরা কি জানি, ভি ইজ ইকুয়াল টু আইআর। তাহলে এখান থেকে আই ইজ ইকুয়াল টু কি হয়, ভি ডিভাইডেড বাই আর। তো প্রত্যেকটার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কি হবে, প্রত্যেকটা দুই প্রান্তের বিভব পার্থক্য ইন্টু নিজের রোধ। তাহলে এখানে আই ইজ ইকুয়াল টু আয়ন কি হবে, আয়ন মানে কি এর মধ্য দিয়ে কারেন্ট। সো আর অনের মধ্য দিয়ে কারেন্ট কি হবে, আয়নের নিজের মানে দুই প্রান্তের বিভব পার্থক্য। আর আমরা বলছি প্রত্যেকটা দুই প্রান্তের বিভব পার্থক্য কি সেম হয়, সমান্তরালের প্রত্যেকটা দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে তোমার সেম হয়। তাহলে ভি ডিভাইডেড বাই নিজের রোধ, এই আর অনের মানে আয়নের জন্য নিজের রোধ কত হবে, আর অন প্লাস আই টুর জন্য দুই প্রান্তের বিভব পার্থক্য কত, ভি, সবার বিভব পার্থক্য সেম, ডিভাইডেড বাই নিজের রোধ কত, আর থ্রি, প্লাস আই থ্রির জন্য বা আর থ্রির জন্য কি হবে, ভি ডিভাইডেড বাই নিজের রোধ কত, আর থ্রি। তো এটাকে হচ্ছে তুমি 1 নং সমীকরণ দাও। আর এখানের জন্য আমার আই ইজ ইকুয়াল টু কি হবে, আই ইজ ইকুয়াল টু এর মধ্যে দিয়ে কারেন্ট কি হবে, আই ইজ ইকুয়াল টু তোমার ভি ডিভাইডেড বাই আর, এর নিজের রোধ কত, আর পি। এটা হচ্ছে 2 নং। আর আমরা বলছি আমরা এই তিনটার পরিবর্তে এমন একটা রোধ নিছি যেখানে কারেন্টের মান কোনো চেঞ্জ নাই, মানে এই কারেন্ট এবং এই কারেন্ট হচ্ছে সেম। তাহলে আমরা কি বলতে পারি, 1 নং এর কারেন্ট ইজ ইকুয়াল টু 2 নং এর কারেন্ট। সো এখান থেকে আমরা ভি ডিভাইডেড বাই আর পি ইজ ইকুয়াল টু এই জায়গার কারেন্ট কি হয়, ভি ডিভাইডেড বাই আর অন প্লাস ভি ডিভাইডেড বাই আর টু প্লাস ভি ডিভাইডেড বাই আর থ্রি। তাহলে আমরা উভয় পক্ষ থেকে ভি কমন নিয়ে যদি কাটাকাটি করি, 1 বাই আর পি ইজ ইকুয়াল টু কি হবে, 1 বাই আর অন প্লাস 1 বাই আর টু প্লাস 1 বাই আর থ্রি। তাহলে একাধিক রোধ যদি হচ্ছে তোমার সমান্তরালে যুক্ত থাকে তাহলে তাদের তুল্যরোধ কি হবে, তুল্যরোধ মানে আরপি হচ্ছে
1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 এইভাবে চলতে থাকবে। সো n সংখ্যক রোধ যদি সমান্তরালে যুক্ত থাকে, একটা রোধ, দুইটা রোধ, তিনটা রোধ, এরা n সংখ্যক রোধ যদি পরস্পর সমান্তরালে যুক্ত থাকে, n সংখ্যক রোধ, তাহলে 1/RP মানে ওই পুরো সবগুলা রোধের পরিবর্তে তুল্য রোধ হবে কি হবে 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 এইভাবে ডট 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 চলতে থাকবে, n সংখ্যক রোধ যোগ হবে, মানে 1/R দিয়ে যোগ হবে, এইভাবে চলতে থাকবে। তো এইটা হচ্ছে সমান্তরালের সূত্র। তো আমরা দেখলাম শ্রেণী সমবায়ের হচ্ছে তুল্য রোধ কেমন হবে আর সমান্তরাল সমবায় তুল্য রোধ কেমন হবে। তো এর পরের পাঠে হচ্ছে আমরা দেখব আমরা একটা সার্কিট থেকে কিভাবে বুঝবো কোনটা শ্রেণী সমবায় আছে আর কোনটা সমান্তরাল সমবায় আছে। আচ্ছা, সার্কিট থেকে শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায় দেখার আগে বা চিনার আগে আমরা হচ্ছে তোমাদের সেই প্রশ্নটার একটু উত্তর দিয়ে নেই যে ভাই তাহলে রোধের কাজ কি থাকলো। আপনি বললেন রোধ কোনো তড়িৎকে ক্ষয় করে না, তাহলে রোধের কাজ কি থাকলো, তো সেটা একটু দেখো। আমি এখানে কয়েকটা সার্কিট আঁকি। মনে করো প্রথম সার্কিটটায় হচ্ছে এখানে আমি একটা রোধ নিলাম, একটা রোধ, সার্কিটের রোধ হচ্ছে টোটাল একটা, আর এখানে ব্যাটারির মান নিলাম হচ্ছে তোমার মনে করো 10 ভোল্ট, আর এইখানে রোধের মান নিলাম হচ্ছে তোমার আমি মনে করো 2 ওহম। তাহলে আমি যদি বলি এই সার্কিটের তড়িৎ প্রবাহের মান কত, মানে এখান থেকে কত পরিমাণ তড়িৎ বের হবে, তাহলে আমরা জানি ভি ইজ ইকুয়াল টু আই ইন্টু আর। তাহলে আই এর মান কত হবে, আই ইজ ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই আর। ক্লিয়ার? আর আর হচ্ছে পুরো সার্কিটের তুল্য রোধ, তাহলে এই সার্কিটে একটাই রোধ আছে 2, তাহলে সার্কিটের তুল্য রোধ আছে 2, তাহলে আই ইজ ইকুয়াল টু ভি, ভি এর মান কত 10 ডিভাইডেড বাই তুল্য রোধ কত 2, তাহলে কত আসলো 5 অ্যাম্পিয়ার। তো প্রথম সার্কিটের তুল্য রোধ হচ্ছে 5 অ্যাম্পিয়ার। এখন যদি আমি আর একটা সার্কিট আঁকি, মনে করো সেম ব্যাটারিটা হচ্ছে তোমার 10 ভোল্টই থাকলো, বাট এইবার আমি সার্কিটে একটু রোধের মান বাড়াইলাম। রোধের মান হচ্ছে মনে করো হচ্ছে রোধের মান 2টা দিলাম এবার। ক্লিয়ার? তো 2টা রোধ, এইটা হচ্ছে তোমার দিলাম হচ্ছে তোমার কত 2 ওহম, আর এখন হচ্ছে 3 মানের আর একটা রোধ আমি যুক্ত করছি। তাহলে এবার দেখো সার্কিটের তুল্য রোধ কত হয়েছে, আগে সার্কিটের তুল্য রোধ ছিল 2, একটা ছিল, একটার জন্যই 2। আর এবার দেখো এবার আছে হচ্ছে 2টা রোধ R1 R2, আর দুইটা কিভাবে আছে শ্রেণীতে। তাহলে আমি যদি বলি এখানে তুল্য রোধ RAC কত হবে 2 ওহম প্লাস 3 ওহম, মানে R1 প্লাস R2 ইজ ইকুয়াল টু কত 5 ওহম। তার মানে বর্তনীর তুল্য রোধ হচ্ছে 5 ওহম। তাহলে এই বর্তনীর জন্য যদি আমি বলি প্রবাহ মাত্রা কত, তাহলে I ইজ ইকুয়াল টু কি হবে V ডিভাইডেড বাই R। ক্লিয়ার? সো I ইজ ইকুয়াল টু ভি, ভি এর মান কত 10 ডিভাইডেড বাই আর, আর এর মান কত বর্তনী তুল্য রোধ 5, তাহলে কত আসলো তোমার 10 ডিভাইড বাই 5 মানে হচ্ছে 2 অ্যাম্পিয়ার। তার মানে এই বর্তনীতে বের হবে হচ্ছে 2 অ্যাম্পিয়ার কারেন্ট, আর এই বর্তনীতে বের হবে হচ্ছে 5 অ্যাম্পিয়ার কারেন্ট। তো ভাই দেখো রোধের কাজ কি তুমি কিন্তু এখানে বুঝতে পারতেছো, এই বর্তনীতে রোধ ছিল হচ্ছে 2 অ্যাম্পিয়ার, সরি 2 ওহম। সো এখানে তড়িতের মান ছিল, এটা রোধের মান যদি 2 ওহম হয়, তড়িতের মান এখানে কত ছিল, সেম ব্যাটারির জন্য তোমার এখানে তড়িতের মান ছিল হচ্ছে 5 অ্যাম্পিয়ার। বাট এইখানে যখন তুমি রোধ বাড়াইছো, দেখো রোধ বাড়ায় যখন হচ্ছে তুমি 5 ওহম বানাইছো, কিন্তু তখন কিন্তু এখানে তড়িতের মান 2 অ্যাম্পিয়ার, আগে ছিল 5 অ্যাম্পিয়ার, বাট এখন হয়ে গেছে তড়িতের মান 2 অ্যাম্পিয়ার। তুমি কিন্তু ব্যাটারি ভাই চেঞ্জ করো নাই, ব্যাটারি আগে যেটা ছিল সেটাই নিছো। ঠিক আছে? সেম ব্যাটারির জন্য কিন্তু তুমি এখানে তড়িৎ প্রবাহ কমে গেছে না, এই বর্তনী থেকে এই বর্তনী তড়িৎ প্রবাহ কমে গেছে না। কেন কমছে? কারণ বর্তনীতে আগে রোধ ছিল, এই বর্তনীতে রোধ ছিল 2, বাট এই বর্তনীর রোধ কত 5। রোধ যখন বাড়ছে তড়িৎ প্রবাহের মান কমে গেছে। ক্লিয়ার? তড়িৎ প্রবাহ কত হয়েছে 5 অ্যাম্পিয়ার থেকে 2 অ্যাম্পিয়ার হয়েছে। তাহলে রোধ যখন তুমি বাড়াইছো তড়িৎ প্রবাহের মান কি কমে গেছে না? ক্লিয়ার? সো রোধের মান হচ্ছে তড়িৎ প্রবাহকে বাধা দেওয়া। এই যে বাধা দিছে, আগে 5 অ্যাম্পিয়ার বেরোচ্ছিল এই ব্যাটারির জন্য, বাট এখন বেরোচ্ছে কত অ্যাম্পিয়ার, এখন বেরোচ্ছে 10 অ্যাম্পিয়ার। তুমি যদি এই বর্তনী রোধ আরো কমায় দাও, তুমি যদি 1 মানে ওহম মানে রোধ দাও, মনে করো যে কোষ তুমি এই বর্তনীতে রোধ নিলা হচ্ছে তুমি 1 ওহম, তাহলে এটা সেম ব্যাটারি 10 ভোল্ট, তাহলে এবার I ইজ ইকুয়াল টু কি হবে ভি ডিভাইডেড বাই আর, মানে এবার তড়িতের মান হবে হচ্ছে 10 অ্যাম্পিয়ার। দেখছো রোধ যত কমতেছে বর্তনীতে তড়িতের মান তত বাড়তেছে। ক্লিয়ার? রোধ যত বাড়তেছে বর্তনীতে তড়িতের মান তত কমতেছে। সো রোধ হচ্ছে তড়িৎ প্রবাহকে বাধা দেয়। ওকে, এই যে বর্তনীতে তড়িৎ প্রবাহকে বাধা দিল, বাট যদি যে মানের তড়িৎটা বেরোয় যাবে ওই তড়িতের আর কোনো ক্ষয় নেই। এখানে কি 10 অ্যাম্পিয়ার তড়িৎ অলরেডি বেরোইছে, তার মানে সম্পূর্ণ বর্তনীতে 2 অ্যাম্পিয়ার তড়িৎ অলরেডি বেরোইছে, সম্পূর্ণ বর্তনীতে এই 2 অ্যাম্পিয়ার তড়িৎই ঘুরতে থাকবে। সো এইখানে আবার 2 অ্যাম্পিয়ার তড়িৎই প্রবেশ করবে। এখান থেকে পজিটিভ প্রান্ত থেকে 2 অ্যাম্পিয়ার তড়িৎ বের হইলো, তাহলে 2 ওহমের ভিতর দিয়ে কত অ্যাম্পিয়ার গেল, 2 অ্যাম্পিয়ার তড়িৎই গেল, আর এর মধ্যে দিয়ে কত যাবে, এর মধ্যে সেই 2 অ্যাম্পিয়ার যাবে, গিয়ে এইখানে আবার প্রবেশ করবে। এইখানে আবার সেম ভাবে এই ওহমের ভিতর দিয়ে 5 অ্যাম্পিয়ার
কারেন্ট বেরোইছিল, এই রোধের ভিতর দিয়ে সেই 5 অ্যাম্পিয়ার তড়িৎই মানে প্রবেশ করবে, আবার ঠিক 5 অ্যাম্পিয়ার তড়িৎ এখান থেকে বের হবে। এই 5 অ্যাম্পিয়ারের কোনো ক্ষয় নাই। এখানে আবার সেম, এখান থেকে যে 10 অ্যাম্পিয়ার বের হইছে, এই 10 অ্যাম্পিয়ারই এখান দিয়ে ঘুরে এসে এখানে আবার সেই 10 অ্যাম্পিয়ারই কি করবে, প্রবেশ করবে। 10 অ্যাম্পিয়ার বের হইছে, 10 অ্যাম্পিয়ারই প্রবেশ করবে। সো আমরা দেখতেছি রোধের মান হচ্ছে তড়িৎ প্রবাহকে বাধা দেওয়া। রোধ তড়িৎ প্রবাহকে বাধা দিবে। কিভাবে বাধা দিবে? যখন রোধের মান বাড়বে বর্তনীতে ওভারঅল তড়িৎ প্রবাহ কমে যাবে, বাট বর্তনীতে যে প্রবাহটা একবার শুরু হবে ওই প্রবাহের আর কোনো কি নাই, ক্ষয় নাই। ক্লিয়ার? সো কখনোই তুমি ভাববা না যে এই যে একটা রোধ, রোধের এই প্রান্তে 10 অ্যাম্পিয়ার তড়িৎ ঢুকলো আর এই প্রান্তে মনে হয় 8 অ্যাম্পিয়ার বেরোবে, এইটা না। যেটা অলরেডি প্রবেশ করবে ঠিক সেই মানের তড়িৎটা এখান দিয়ে কি করবে, বের হবে। ক্লিয়ার? সো রোধের ধারণা পাইছো আশা করি। রোধ তড়িৎ প্রবাহকে বাধা দেয়, ঠিক আছে, কিন্তু রোধ কোনো তড়িৎ প্রবাহকে কি করে না, ক্ষয় করে না। রোধ কোনো তড়িৎ প্রবাহকে ক্ষয় করে না। বর্তনীর ভিতর কোনো তড়িতের ক্ষয় নাই। ক্লিয়ার? আচ্ছা, এই যে যে জিনিসটা, এটা হচ্ছে মানে রোধের মূলত কাজ। তো আমরা আর একটু জিনিস দেখি, একটা বড় সার্কিট আমরা একটু সলভ করে বিভিন্ন জিনিসপাতি দেখি। এটা একটা শর্ট সার্কিট নিয়ে, মানে ছোট একটা সার্কিট নিয়ে আলোচনা করব। এরপরে হচ্ছে আমরা বড় একটা সার্কিট নিয়ে বিভিন্ন পার্ট আলোচনা করব। ওইটাই হচ্ছে আমাদের মূল কাজ, একটা সার্কিটের সার্কিট অ্যানালাইসিস। ওইটা পারলেই তোমার হচ্ছে মোটামুটি বেসিক কমপ্লিট। সো তুমি আর একটা ক্লাস পরে চলতরিতের মোটামুটি একটা বেসিক আইডিয়া হবে। এরপরে আমরা হচ্ছে একাদশ দ্বাদশের মূল থিমে চলে যাব। আর ওইখানে আমরা একদম এখন পর্যন্ত কিন্তু আমরা কোনো ম্যাথ করি নাই। আমরা একাদশ দ্বাদশের যে ম্যাথগুলা, বোর্ডের ম্যাথ বলো বা ভর্তি পরীক্ষার ম্যাথ বলো, সব সলভ করব স্টেপ বাই স্টেপ। এই ক্লাসগুলো পর্যন্ত হচ্ছে তোমার জাস্ট বেসিকের জন্য, তোমার বেসিকগুলোকে স্ট্রং করার জন্য 9-10 এর কনসেপ্টগুলোকে আমি হচ্ছে ঝালাই করতেছি। তো এইখানে হচ্ছে ব্যাটারির মান মনে করো আমি দিলাম হচ্ছে 60 ভোল্ট, আর এইখানে হচ্ছে আমি দিলাম 2 ওহম, এইটা হচ্ছে মনে করো 3 ওহম, না এটা আমি দিলাম হচ্ছে 4 ওহম, 2 ওহম, 4 ওহম, আর এটা হচ্ছে 6 ওহম। তো আমরা হচ্ছে এই সার্কিটটা একটু দেখব যে কি হয় এই সার্কিটে, কোন জায়গাতে তড়িৎ কত যায় বা কোন জায়গার বিভব কেমন হয়, বিভবটা কিভাবে ক্ষয় হয় বা কি হয়, এগুলো দেখব। ক্লিয়ার? সো এখানে একটু দেখো, আমি যদি বলি বর্তনীর তড়িৎ প্রবাহ কত, যখনই এরকম তোমাকে বলবে বর্তনীর তড়িৎ প্রবাহ নির্ণয় করো, প্রথম কাজ থাকবে বর্তনীর তুল্য রোধ বের করা। তো এখানে দেখো কয়টা রোধ আছে, একটা, দুইটা, তিনটা রোধ আছে। আর তিনটা রোধ পরস্পর কেমনে আছে, তিনটা রোধ পরস্পর শ্রেণীতে যুক্ত আছে। এটা একদম সিম্পল একটা কেস। তাহলে আমি যদি বলি বর্তনীর তুল্য রোধ আর এস কি হবে, 2 + 4 + 6, তার মানে হচ্ছে তোমার টোটাল 12 ওহম। তো আমি যদি বলি তো বর্তনীর প্রবাহ মাত্রা কত হবে, আমরা জানি ওহমের সূত্র থেকে V = IR। তাহলে বর্তনীর প্রবাহ মাত্রা I হবে হচ্ছে বর্তনীর ভোল্টেজ, বর্তনীর রোধ, বর্তনীর রোধ কত, RS। ক্লিয়ার? সো এবার দেখো বর্তনীর ভোল্টেজ, বর্তনীর টোটাল ব্যাটারি আর কি, ব্যাটারি কত বা কত ভোল্টেজের সাথে তুমি যুক্ত করছো, 60 ডিভাইডেড বাই হচ্ছে RS, RS এর মান কত, 12। তাহলে ওভারঅল বর্তনীতে তড়িৎ প্রবাহের মান হচ্ছে 5 অ্যাম্পিয়ার। সো এই বর্তনীতে এইখান দিয়ে হচ্ছে 5 অ্যাম্পিয়ার তড়িৎ বের হবে। ক্লিয়ার? আচ্ছা, তুমি এই মানগুলো একটু মনে রাখো বা স্ক্রিনশট দিয়ে রাখো, এর পরের পার্টেই বা তুমি খাতায় লিখে রাখো। এরপরে হচ্ছে আমি তোমাকে একটা প্র্যাকটিক্যালি দেখাবো যে আমাদের এগুলো সব ঠিক থাকে কিনা। প্র্যাকটিক্যালি আমি তোমাদের এই মানগুলো দেখাবো। তো এখান থেকে 5 অ্যাম্পিয়ার বেরোইলো, তো এর মধ্য দিয়ে 5 অ্যাম্পিয়ার যাবে, এর মধ্য দিয়ে 5 অ্যাম্পিয়ার, এর মধ্য দিয়ে 5 অ্যাম্পিয়ার আসবে। ক্লিয়ার? সো এর মধ্যে 5 অ্যাম্পিয়ার প্রবেশ করে, আবার এখানে 5 অ্যাম্পিয়ার কারেন্ট বের হবে। এখন যদি আমি তোমাকে বলি এটা হচ্ছে R1 রোধ, এটা হচ্ছে R2 রোধ, আর এটা হচ্ছে R3 রোধ। এই তিনটা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে, এইটার মানে A B, এটা যদি হয় C, এটা যদি হয় D, তাহলে আমি কি বলতে পারি, R1 রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কত, V AB, মানে A আর B বিন্দুর মধ্যবর্তী বিভব পার্থক্য। তাহলে আমরা জানি যে কোনো রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কি হয়, V = IR। তাহলে এর দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে, I × R। তাহলে এর মধ্যে কত কারেন্ট যাচ্ছে, I এর মান কত, 5 × R, R মানে ওর নিজের রোধ। যার দুই প্রান্তের বিভব পার্থক্য বের করবা তার দুই প্রান্তের রোধ নিবা। তুমি A আর B এর মধ্যবর্তী বিভব পার্থক্য বের করতেছো, সো রোধ নিব কি, A আর B এর মাঝে। এখন কি তুমি ওভারঅল 12 রোধ নিবা না, তুমি যার দুই প্রান্তের বিভব পার্থক্য বের করবা তার রোধ নিবা। বের করতেছি A আর দুই প্রান্তের বিভব পার্থক্য বা R1 এর দুই প্রান্তের বিভব পার্থক্য, তো রোধ নিব এর মধ্য দিয়ে রোধ। তাহলে এর মধ্যে রোধ কত, 2। তো A আর B মানে A B এর মধ্যবর্তী বিভব পার্থক্য হচ্ছে 5 × 10 ভোল্ট। ক্লিয়ার? এখন আমি যদি বলি V অফ BC, BC কি হবে, এর দুই প্রান্তের বিভব পার্থক্য। তাহলে B আর C বিন্দুর মধ্য দিয়ে মানে B আর Cর বিভব পার্থক্য, তাহলে কি B থেকে C এর তড়িৎ প্রবাহ, এদিক দিয়ে কত তড়িৎ যাচ্ছে, আমরা বলছি তড়িতের কোনো ক্ষয় নেই, তার মানে এখানে 5 অ্যাম্পিয়ার তড়িৎ যাচ্ছে। 5 ইন্টু এই B আর C এর মধ্যে রোধ, B আর C এর মধ্যে রোধ কত, 4। এই যে 4 4 5 20 ভোল্ট।
তাহলে বি আর সি এর মধ্যে বিভব পার্থক্য কত 20 ভোল্ট, বা আর টু এর দুই প্রান্তের বিভব পার্থক্য 20 ভোল্ট। এবার হচ্ছে ভি অফ সিডি, সিডি কি হবে ভি ইজ ইকুয়াল টু আই আর, আই এর মান কত, আই এর মান হচ্ছে 5 ইন্টু আর, আর হচ্ছে তোমার 6, তাহলে 5 শাক হচ্ছে তোমার 30 ভোল্ট। তাহলে এ বির মধ্যবর্তী বিভব পার্থক্য 10, বিসির মধ্যবর্তী 20 আর সিডির মধ্যবর্তী বিভব পার্থক্য কত 30। আর আমি বলছিলাম এই যে তোমার ওভারঅল মনে করো এই বিন্দু থেকে এই কোষের দুই প্রান্তের বিভব পার্থক্য, বা এই দুই প্রান্তের এই দুই বিন্দু, মনে করো এটাকে আমি কি বলবো, পি আর কিউর মধ্যবর্তী বিভব পার্থক্য কত হবে, পি আর কিউর মধ্যবর্তী বিভব পার্থক্য হচ্ছে 60। আর উপর দেখে দেখো, উপর থেকে পি আর কিউ মানে কি এই পুরাটুকু না, তারপরে উপর দিক থেকেও 60 হওয়া উচিত, চিন্তা করো তো 60 হয়েছে কিনা, এর দুই প্রান্তের বিভব প্লাস এর দুই প্রান্তের বিভব প্লাস এর দুই প্রান্তের বিভব। এই দেখো ভি অফ হচ্ছে তোমার এ বি প্লাস ভি অফ বিসি প্লাস ভি অফ সিডি, এইটাই কি ভি অফ পি কিউ হওয়ার কথা না, এই যে পি আর কিউর মধ্যে বিভব পার্থক্য দেখো সেইটাই হয়েছে 10 প্লাস 20 প্লাস 30 মানে 60, এই পাশে হচ্ছে 60 ইজ ইকুয়াল টু এই পাশে 60। তার মানে বিভব হচ্ছে যখন তোমার ভোল্টেজটা থাকবে, এই ভোল্টেজটা একাধিক রোধের মধ্যে ভাগ হয়, বাট কারেন্টের কোনো কি নাই, ক্ষয় নাই, এটা হচ্ছে শ্রেণীর জন্য। আর সমান্তরালে কি হইতো, সমান্তরাল হচ্ছে কারেন্টটা ভাগ হইতো। তো ওইটাই হচ্ছে আমরা দেখবো হচ্ছে তোমার কারেন্ট ডিভাইডেড রুল। এরপরে আমরা পড়বো হচ্ছে দুইটা বিখ্যাত সূত্র, ভোল্টেজ ডিভাইডেড রুল আর হচ্ছে কারেন্ট ডিভাইডেড রুল। আচ্ছা, তো এখন আমরা যে পার্টগুলো দেখলাম যে এখানে তড়িতের কিভাবে চেঞ্জ হচ্ছে, এই পার্টগুলাই হচ্ছে এখন আমরা দেখব প্র্যাকটিক্যালি। সো এখন আমরা একটু প্র্যাকটিক্যাল দেখি কেমন হয়। আচ্ছা, হচ্ছে আমরা সার্কিটে বিভিন্ন জিনিস কিভাবে আঁকবো সেটা একটু দেখি। দেখো এটা হচ্ছে তার, ব্যাটারি, বাল্ব, রেজিস্টর মানে হচ্ছে যেটা রোধ, আর এটা সুইচ। বাস্তবে জিনিসগুলো দেখতে এরকম, তো একটা তারকে, কপারের তারকে দেখতে এরকম হয়, ব্যাটারি দেখতে এরকম হয়, বাল্ব বা লাইট এরকম হয়, রেজিস্টর রোধ, তুমি গুগলে সার্চ দিলে বিভিন্ন প্রকার রোধ দেখতে পারবা, তো রোধ হচ্ছে দেখতে এরকম হয়, আর সুইচ হচ্ছে দেখতে এরকম হয়। বাট এটা হচ্ছে বাস্তব চিত্র, তো সার্কিটে আমরা কখনো এরকম ভাবে আঁকবো না, সার্কিটে আমরা এরকম ভাবে আঁকবো। একটা তারকে হচ্ছে জেনারেল তার দিয়ে মানে একটা লাইন দিয়ে দেখাবো, ব্যাটারি বা কোষকে এইভাবে দেখাবো, বাল্বের চিহ্ন এইটা, রেজিস্টর এইটা, সুইচ এইটা, ক্লিয়ার। সো এইভাবে হচ্ছে আমরা একটা মানে সার্কিট কমপ্লিট করব। তো এখন হচ্ছে আমরা আগের স্লাইডে যেটা দেখলাম, তো ওইটাই হচ্ছে এখন একটু দেখি যে রোধের কাজ কি। দেখো সেই বিখ্যাত প্রশ্ন আর কি, আমরা যদি এখানে দেখি, দেখো এই যে মানে নেগেটিভ প্রান্ত থেকে ইলেকট্রনগুলো বের হয়ে এই যে পজিটিভ প্রান্তে প্রবেশ করতেছে, তাহলে কারেন্ট যাবে কোন দিকে, আমরা বলছিলাম কারেন্ট যায় হচ্ছে ইলেকট্রন প্রবাহের বিপরীত দিকে। তাহলে দেখো ইলেকট্রন বের হচ্ছে নেগেটিভ প্রান্ত থেকে পজিটিভ প্রান্তের দিকে, বা যদি ইয়াভাবে ভোল্টেজ দিয়ে বলতে চাই, লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজের দিকে। এই পজিটিভটা হচ্ছে হাই ভোল্টেজ, প্রথম ক্লাসের আলোচনা। তাহলে এবার দেখো তড়িৎ কোন দিকে প্রবাহিত হবে, তড়িৎ হবে তার বিপরীত দিকে, এই যে তার বিপরীত দিকে প্রবাহিত হচ্ছে, ক্লিয়ার। এই যে বিপরীত দিকে তড়িৎ, লাল অ্যারো দিয়ে হচ্ছে তড়িৎ প্রবাহিত হচ্ছে। তো আমরা যদি এই সার্কিটে তড়িৎ প্রবাহের মান দেখতে চাই, তাহলে দেখো আমাদের লাগবে হচ্ছে এই ব্যাটারির মান কত, বা ব্যাটারির ভোল্টেজ কত, আর রোধের মান কত। তো আমরা সেটা যদি একটু দেখি, দেখো ব্যাটারির ভোল্টেজ হচ্ছে তোমার 10 ভোল্ট আর রোধের মান হচ্ছে 2 ওহম। তাহলে ভি ইজ ইকুয়াল টু আইআর দিয়ে এখানে তড়িতের মান কত পাইছিলাম আমরা, মনে আছে 5 অ্যাম্পিয়ার। তো আমরা যদি একটু এখানে তড়িতের মানটা ক্যালকুলেট করি যে এই সার্কিটের তড়িতের মান কত, তো তড়িতের মান বের করবো হচ্ছে আমরা এই যে অ্যামিটার দিয়ে। দেখো এই যে অ্যামিটার দিয়ে আমরা হচ্ছে দেখবো, অ্যামিটারটাকে এখানে যদি আমি দেই, দেখো কত, এখানে 5 অ্যাম্পিয়ার তড়িৎ বের হইলো, তার মানে এই তড়িতের মান 5 অ্যাম্পিয়ার দেখাচ্ছে। যদি এখানে দেই, দেখো কত 5 অ্যাম্পিয়ার। তুমি দেখো এখানে পজিটিভ প্রান্ত থেকে 5 অ্যাম্পিয়ার বের হইলো, দেখো সব জায়গায় সরাচ্ছি প্রত্যেকটা বিন্দুতে কিন্তু 5 অ্যাম্পিয়ার, 5 অ্যাম্পিয়ার, এখানে 5 অ্যাম্পিয়ারই আছে, ঠিক আছে, 5 অ্যাম্পিয়ার, এই যে 5 অ্যাম্পিয়ার। বাট এখানে দেখো এই যে রোধে 5 অ্যাম্পিয়ার, রোধের এই পাশে 5 অ্যাম্পিয়ার, দেখছো কারেন্টের কোনো কি নাই, ক্ষয় নাই। আবার এখানে কত প্রবেশ করলো, 5 অ্যাম্পিয়ারই প্রবেশ করলো, ক্লিয়ার। সো আমরা কিন্তু দেখছিলাম যে এই বর্তনীতে তড়িতের মান 5 অ্যাম্পিয়ার, ঠিক আছে। সো এই বর্তনীটা দেখো, এই বর্তনীতে তড়িতের মান কত হওয়া উচিত ছিল, দেখো তো এইখানে এখন কিন্তু আমি যদি হচ্ছে দেখি, দেখো এইটাতে তড়িৎ প্রবাহিত হচ্ছে, কিন্তু এইটাতে তড়িৎ প্রবাহিত হচ্ছে না, কারণ কি, দেখো এই যে সুইচটা হচ্ছে এখানে অন আছে, খোলা, এটা হচ্ছে অন, খোলা। আমি যদি এটা বন্ধ করি, আচ্ছা এখানে কিন্তু একটু বিপরীত টার্ম, খোলা বলতে বোঝাচ্ছে যেখানে খুলে থাকবে মানে তড়িৎ প্রবাহিত হবে না, এই অবস্থাটাকে বলা হয় সুইচ খোলা রাখলে কোনো তড়িৎ প্রবাহিত হবে না। এখানে দেখো রোধ কত, ইনফিনিটি রোধ মানে এখানে একদম খোলা, লাইনটা কাটা আছে, ঠিক আছে, এটাকে বলে খোলা। তো আমি যদি সুইচটাকে বন্ধ করি, এই যে বন্ধ করে দিলাম, ঠিক আছে, এই দেখো যখনই লাইন দিলাম মানে বন্ধ করলাম, তখনই কিন্তু কি হলো, এখান থেকে তড়িৎ প্রবাহ শুরু হয়েছে। দেখো এইখানে ইলেকট্রনগুলো যত জোরে মুভমেন্ট করতেছে, এখানে কিন্তু ইলেকট্রনগুলো অত জোরে মুভমেন্ট করতে পারতেছে না, কারণ কি, এই বর্তনীতে রোধের মান ছিল 2 ওহম, বাট এই বর্তনীতে রোধের মান 5 ওহম, তাহলে কি রোধের মান বেশি, সো ইলেকট্রনগুলোকে বেশি বাধা দিচ্ছে,
ক্লিয়ার? বেশি যখন বাধা দিচ্ছে তাহলে কি তড়িতের মান কমে যাবে। দেখো তড়িৎ প্রবাহের দিকটা যদি আমি সরি এটা হচ্ছে তড়িৎ প্রবাহই দেখাচ্ছে। ইলেকট্রনগুলো দেখি, দেখো ইলেকট্রন এখানে যত জোরে মুভমেন্ট করতেছে এখানে কিন্তু অত জোরে মুভমেন্ট করতে পারতেছে না, আস্তে করতেছে। আর তড়িৎও অল্প পরিমাণে যাচ্ছে। সো এই সার্কিটের তড়িৎ দেখো, এই সার্কিটের তড়িৎ কত? 5। তাহলে দেখি এই সার্কিটের তড়িৎ কত? এই সার্কিটের তড়িৎ 2। দেখছো আমাদের কত হওয়া উচিত? আমরা যদি মানে শ্রেণী করি, এই দুইটা রোধ শ্রেণীতে আছে, দুইটা রোধ কেমনে আছে? R1 R2 কেমন আছে? শ্রেণীতে। তাহলে 3 আর 2 5, তাহলে 10 ভাগ 5 কত হবে? 2 ওহম। দেখো তো এই 2 ওহম। আমরা যদি সার্কিটের মানে কারেন্টের দিক দেখি এরকম হচ্ছে, ইলেকট্রনের দিক এরকম। ক্লিয়ার? দেখো তো কোনো কারেন্ট কি ক্ষয় হচ্ছে? এই যে এখান থেকে 5 অ্যাম্পিয়ার পজিটিভ প্রান্ত থেকে বের হইলো। কারেন্ট বের হচ্ছে কোন দিক দিয়ে? দেখো তো কারেন্ট এই যে পজিটিভ প্রান্ত দিয়ে বের হইলো। এই যে বের হচ্ছে সব জায়গায় 2 2 2, এই যে 2। তাহলে তড়িতের কোনো ক্ষয় আছে? নাই। ক্ষয় আছে কোনো? নাই। এই যে এখানে কত প্রবেশ করলো? 2 প্রবেশ করলো। বোঝা গেছে? সো এখন থেকে আর মানে কখনোই ভাববা না যে কারেন্ট মানে রোধের মধ্য দিয়ে যখন কারেন্ট যাচ্ছে তখন মনে হয় কারেন্টটা ক্ষয় হয়ে যাচ্ছে। কারেন্টের কোনো কি নাই, ক্ষয় নাই। যে পরিমাণ কারেন্ট বের হবে ওই পরিমাণ কারেন্টই প্রবেশ করবে। তো আমরা যদি হচ্ছে আমাদের পরের সার্কিটটা দেখি, যে আমাদের সেকেন্ড সার্কিটটা, এই সার্কিটটা নিয়ে আমরা সলভ করছিলাম যে এখান দিয়ে তড়িৎ কত বের হবে বা কার দুই প্রান্তের বিভব পার্থক্য কত সেটা নিয়ে একটা আলোচনা করছিলাম। তো এখানে দেখো আমি একটা কোষ নিছি যেটা হচ্ছে 60 ভোল্ট, আর সেম ভাবে আমি থিওরিতে যেটা দেখাইলাম যে 2 ওহম, 4 ওহম আর 6 ওহম তড়িৎ নিছি। তাহলে এখানে দেখো তড়িৎ প্রবাহ শুরু হবে। আমরা যদি কারেন্টের ইয়া দেই, দেখো ইলেকট্রনগুলো মুভ করতেছে নেগেটিভ প্রান্ত থেকে পজিটিভ প্রান্তের দিকে। এই যে ব্যাটারি ছোটটা নেগেটিভ আর বড়টা পজিটিভ, তাহলে ইলেকট্রনগুলো মুভ করতেছে নেগেটিভ থেকে পজিটিভের দিকে। আর তাহলে তড়িৎ কোন দিকে যাবে? তার বিপরীত দিকে। দেখছো এই যে লাল অ্যারো যেটা, এটা হচ্ছে তার বিপরীত দিকে যাচ্ছে। তড়িৎ বের হচ্ছে কোন দিকে? তোমার হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভের দিকে। আর আমরা যদি এটাকে বলছিলাম এই সার্কিটের তড়িৎ প্রবাহ কত, তো আমরা এই দেখো তড়িৎ প্রবাহ মাপার জন্য যে অ্যামিটার ব্যবহার করা হয়, তো আমরা এই অ্যামিটার দিয়ে যদি এখানে তড়িৎ প্রবাহ দেখি, দেখো তো কত, এই দেখো কত, এখান থেকে তড়িৎ বের হইলো কত, এই দেখো এই যে পজিটিভ প্রান্ত থেকে তড়িৎ বের হইলো 5 অ্যাম্পিয়ার। দেখছো আমরা বলছিলাম না এখানে 5 অ্যাম্পিয়ার তড়িৎ বের হবে, এই যে 5 অ্যাম্পিয়ার তড়িৎ বের হইলো। তো যদি দেখি এইখানে তড়িৎ কত, সেম 5 অ্যাম্পিয়ার। একটা রোধের আগে কত, এখানে 5 অ্যাম্পিয়ার, রোধে কত 5 অ্যাম্পিয়ার। যখন একটা রোধ ক্রস করলো তখন কত, দেখো 5 অ্যাম্পিয়ার। কারেন্টের কিন্তু কোনো ক্ষয় নাই। ক্লিয়ার? এই যে 5 অ্যাম্পিয়ার তড়িৎ আবার সেম ভাবে এখানে আসলো। ক্লিয়ার? এই যে হচ্ছে 5 অ্যাম্পিয়ার। এখন যদি আমরা দেখি যে দুইটা বিন্দুর মধ্যবর্তী বিভব পার্থক্য কত, দেখো তো এই যে কোষের দুই প্রান্তের বিভব পার্থক্য কত। দেখো ভোল্টমিটার দিয়ে যদি আমরা দেখি যে হচ্ছে কোষের দুই প্রান্তের বিভব পার্থক্য, এই দেখো আমরা হচ্ছে বিভব পার্থক্য মাপি হচ্ছে ভোল্টমিটার দিয়ে। আমরা কিন্তু বলে দিচ্ছি 60 হবে, দেখো 60 ভোল্ট। এখন আমরা বিভিন্ন পজিশনে মাপি। দেখো তো এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য মাপি, দেখো তো কোনো বিভব পার্থক্য নাই, কারণ কি এখানে কোনো রোধের বিভবের কোনো ক্ষয় নাই। একই বিন্দু। যখন হচ্ছে তার থাকবে, জেনারেল তার, এই যে এগুলো আছে জেনারেল তার, যদি আমরা এটা একটু উঠাই দিই, এগুলো জেনারেল তার। দেখো জেনারেল তারের মধ্যে কোনো বিভবের ক্ষয় নাই, কারণ এখানে কোনো রোধ নাই। ক্লিয়ার? যখনই দেখো 0 0 0, যখনই একটা রোধ পার করলো এই দেখো বিভব পার্থক্য হয়ে গেছে। ক্লিয়ার? আচ্ছা এটা মাইনাস দেখাচ্ছে কারণ এটা হচ্ছে মানে নিম্ন প্রান্ত হবে। তো এবার দেখো এই দেখো একটা যখন দিছি, এর দুই প্রান্তের বিভব পার্থক্য কত ছিল? 30। দেখো তো এই 6 এর দুই প্রান্তের বিভব পার্থক্য কত ছিল? 30 ক্যালকুলেশন করছিলাম আমরা। যদি বলি এই যে 4 এর দুই প্রান্তের বিভব পার্থক্য কত, দেখো তো 20, আমরা কিন্তু 20ই বের করছিলাম। আবার দেখো এটার দুই প্রান্তের বিভব পার্থক্য কত? 10। এই দেখো 10। ক্লিয়ার? তো এটা 10, এটা 20, এটা 30। তাহলে টোটাল 60 হওয়ার কথা ছিল। এই টোটাল সেই 60। ক্লিয়ার? বাট যে কোনো তারের দুই প্রান্তের বিভব কত? 0। ক্লিয়ার? যদি বলি এই বিন্দুর বিভব আর এই বিন্দুর বিভব কি একই, এখানে যত এখানে 60, যদি বিভব কত এক্সাক্ট বিভব এখানে কত, এই যে এইখানে বিভব কত 60। ক্লিয়ার? বাট এইখানে বিভব কত 60। তাহলে এইখান থেকে এইখানে বিভবের কোনো ক্ষয় আছে নাই, তাহলে এই দুইটার পার্থক্য কত? 60 - 60 মানে 0। ক্লিয়ার? 60 - 60 এটা কত হবে? 0 হবে, কোনো বিভবই থাকবে না, 0। যদি এইখান থেকে এখানে বলি 60 - 60 কত? 0। ঠিক আছে? এখানে বললে কিন্তু বিভবের পার্থক্য হয়ে যাবে। এটা উচ্চ ভোল্ট, এটা হচ্ছে নেগেটিভ প্রান্তে, কালোটা হচ্ছে মানে লো ভোল্টেজে দিতে হয়, তাহলে পজিটিভটা দেখা। এই দেখো এখান থেকে এখানে যখন গেল বিভব কিন্তু ক্ষয় হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে আমরা বিভবটা দেখতে পারি। তো এই ভিডিওতে হচ্ছে আমরা মানে কিভাবে কারেন্ট কাজ করে, কারেন্টের কোনো ক্ষয় নাই এটাই দেখলাম। তো এরপরে হচ্ছে আমরা তুল্য রোধ দেখবো। আমরা বিভিন্ন কমপ্লেক্স একদম মানে 0 থেকে শুরু করে কমপ্লেক্স সার্কিটগুলার তুল্য রোধ তুমি কিভাবে ক্যালকুলেট করবা সেটা দেখাবো, যেটা হচ্ছে আমাদের মূল প্রবলেমটা হয়। ওইটা দেখার পরে তাহলে তোমার চলতরিতের বেসিক স্ট্রং। এরপরে হচ্ছে আমরা ইন্টারের আপডেট টপিক শুরু করব। তো ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।